স্বৈরাচার সরকারের নির্যাতনের মুখে সাইদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন সুখ রঞ্জন। দেশ টিভির কাছে স্বীকার, ভারতে বন্দী ছিলেন 6 বছর। তারা বলতেছে তুমি জাগো জাগো নাম বলো, ঠিক আছে, তুমি সাইদির নাম বলো। আমি বললাম না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো, সে কোথাও সে জড়িত নাই। লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। আর চিকিৎসকদের পরামর্শ হবে বিশেষ কিছু পরীক্ষা। ফেনীর 28 কিলোমিটার রেলপথের বেশিরভাগ ক্রসিং অনিরাপদ, গেটম্যান না থাকায় ঘটছে দুর্ঘটনা। 1 বছরে 22 জনের প্রাণহানি। ক্রসিংটা দোনোপাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। এই রেল ক্রসিং এর জন্য ওভারপাস করা উচিত। অপরিচ্ছন্ন পরিবেশ আর পোকা মাকড়ের উপদ্রব ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে চরম বিপাকের রোগীরা, বেশিরভাগ শয্যা ব্যবহার অনুপযোগী। নওগাঁ শহর জুড়ে যেন ময়লার ভাগার, উৎকট গন্ধে অতিষ্ঠ নগরবাসী। 6 বছরেও আলোর মুখ দেখেনি স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প। বসবাস করাই কঠিন, সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। লস অ্যাঞ্জেলসের দাবানলে এবার দমকা হাওয়ার উস্কানি, আতঙ্কিত স্থানীয়রা। পূর্ণ প্রস্তুতি কর্তৃপক্ষের, মৃতের সংখ্যা বেড়ে 24। এবং বছর প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে 5-2 গোলে হারিয়েছে বার্সা, জিতল স্প্যানিশ সুপার কাপের 15তম শিরোপা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আয়নাঘরে আটকে নির্যাতনের মুখে সেদিন মাওলানা দেলোয়ার হোসাইন সাইদের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল স্বৈরাচার সরকার। এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন তৎকালীন রাষ্ট্রপক্ষের সাক্ষী সুখ রঞ্জন বালি। মিথ্যা সাক্ষী না দিতে চাইলে বিএসএফ এর হাতে তুলে দেয়া হয়। পরে প্রায় 6 বছর ভারতের কারাগারে বন্দি জীবন কাটাতে হয় সুখ রঞ্জন বালিকে। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে সুখ রঞ্জন বালি জানান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন নিরপরাধ। জালিশ মাহমুদের সহায়তায় সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সুখরঞ্জন বালি স্বৈরাচার আমলে মানবতা বিরোধী বিচার নামক প্রহসনের একজন বানোয়াট সাক্ষী। 2012 সালের 5 নভেম্বর সকালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন তিনি। সে সময় ট্রাইব্যুনাল গেটের সামনে তার গাড়ি আটকে টেনে হিচড়ে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। বাঁধিয়ে কেস করছে মাহবুব আলম আর মানিক, এই আমার রাজলক্ষ্মী স্কুলে বসে আমাকে রকম মার দিয়েছে। তারা বলতেছে তুমি জাগো জাগো নাম বলো, ঠিক আছে, তুমি সাইদির নাম বলো। আমি বললাম না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো, সে কোথাও সে জড়িত নাই। সুখরঞ্জন বালি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উমেদপুরের শহীদ বিশাব আলীর ভাই। তাকে আটকে রেখে সে হত্যার ঘটনায় সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রলোভন দেখানো হয়। টাকার প্রলোভনেও রাজি না হওয়ায় করা হয় নির্যাতন, দেয়া হয় বৈদ্যুতিক শকও। সেসব নির্যাতনের বর্ণনা উঠে আসে সুখরঞ্জন বালির মুখে। সীমিত খাওয়ান দিত, আর ওই ভিতরে বাথরুম যেখানে, আর এর পাশেই আর কি রাখার থাকার কায়দা, ওই সীমিত জায়গার ভিতরে, মানে একাতারে 2 দিকে এই 2 জায়গায় থাকতাম। বসতে বসতে 2টা পার গিলা ঘা হয়ে গেছে। আর ওইখান দিয়ে ধরেন সবসময় যেন ঠান্ডা, মানে ঠান্ডাই পাইছি, গরম পাইনি। আমি খুব এর ভিতরে খুব অসুস্থ অবতারেই আমি ছিলাম। আর এর ভিতরে আমাকে ওইরকম নিয়ে কারণ সর দিত এই সাদা পোশাকধারীরা। এই দীর্ঘ 15 মিনিট, কোনোদিন 20 মিনিট, 2 দিন 3 দিন অন্তর অন্তর নিয়ে আমাকে ওইভাবে কারণ সর দিত। সুখরঞ্জনের অভিযোগ, এত সব নির্যাতনের পরও সাইদির বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেয়া হয় তাকে। সেখানে তার উপর চলে অবর্ণনীয় অত্যাচার। বন্দি করে রাখা হয় বসিরহাট জেলে, পরে নেওয়া হয় দমদম কারাগারে। বিএসএফের কাছে দেশে বিএসএফরা তখন দেওয়ার সাথে সাথে মাইর ওসাই দিছে, এই 2 কান এইখানে ঘাদি ফেলাইয়া বিএসএফের হাতে দেশে এই বিডিএর ধরিয়া। অসুস্থ মানে ভীষণ, তখন আমাকে বই আপনার স্বরূপ বসিয়ে দিয়া আপনার দমদম কারাগারে পাঠাইছে চিকিৎসা করার জন্য। দীর্ঘ 5 বছর জেল খাটার পর 2018 সালে ভারতের প্রশাসন ও মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে কারাগার থেকে ছাড়া পান তিনি। দেশে এসেও নির্যাতনের ভয়ে যেতে পারেননি বাড়ি।
পালিয়ে বেড়ান এখানে ওখানে। আমি ছেলে মেয়ে কোথায় কি ছিল, কি করছে তাও আমি জানতে পাইনি। আমি খুব দুঃখজনক নিয়েই এখন পর্যন্ত আমি আছি খুব দুঃখের উপরে। এই আমি নিজে, আমার স্ত্রী মারা গেছে আমার চিকিৎসা বগর, এই আমরা তার চিকিৎসা করাইতে পারি নাই, পয়সা নাই, পাতি নেই, নিজেরই আহার নিজেরই আমার জোরে না, এই অবস্থায় আমি আছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম, নির্যাতন ও ভারতে কারাবন্দী থাকা সহ তার সাথে ঘটে যাওয়া সব অন্যায় বিচারের ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুখরঞ্জন বালির মুখে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে, এমনটা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ফিজিওথেরাপি নেয়ার পর সোমবার নিয়মিত স্বাস্থ্যের রুটিন পরীক্ষার পাশাপাশি বিশেষ কিছু পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে। ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি রোববার খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে লন্ডনে দ্য ক্লিনিকে তার চিকিৎসা চলছে। এর আগে গত বুধবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া এবং সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে নানা পরীক্ষা শেষে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। IMF এর চাপে নয়, টাকার মান বাড়াতে ট্যাক্স ও জিডিপি বাড়াতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, ট্যাক্সের টাকা জনগণের জীবন মান উন্নয়নে ব্যয় করা হবে। বিস্তারিত MA আজিমের রিপোর্টে। সম্প্রতি শতাধিক পণ্যে নতুন করে কর আরোপ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সিদ্ধান্তে জীবনযাত্রার চাপ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। তাই বিষয়টি নিয়ে দেখা দেয় আলোচনা সমালোচনার মধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরেকটা হচ্ছে যে বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালেও সাধারণ মানুষের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে এ সময় দাবি করেন তিনি। বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য ট্যাক্সকে একটি জায়গায় নিতে হবে, সেজন্য কিছুটা ভ্যাট আরোপ করা হয়েছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। IMF এর শর্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, IMF এর চাপে নয়, টাকার মান বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা IMF এর কথাটাই বা কেন নিব? তারাও তো বুঝছেন যে কি কাজটা করতে হবে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের টাকায় বিলাসিতা নয়, বর্তমান সরকার ট্যাক্সের টাকায় জনগণের উন্নয়ন করবে। জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। গত 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার থেকে কম বলেও জানান তিনি। MA আজিম, দেশ টিভি, ঢাকা। সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী BSF এবং BGB সহযোগিতার মাধ্যমে কাজ করবে। এদিকে অনুমতি ছাড়া বেড়া নির্মাণ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা নষ্ট করবে এটি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিরসনে BGB এবং BSF এর মধ্যে 4 দফা পতাকা বৈঠক হয়। এরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে ভারত।
এর প্রতিবাদে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তলবের জবাব দিতে তিনি মন্ত্রণালয়ে হাজির হন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘণ্টা ধরে। এ সময় পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা যেন ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন যা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার জনাব প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোরালোভাবে জানান যে এই ধরনের কার্যকলাপ, বিশেষত কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদনহীন প্রচেষ্টা এবং বিএসএফ এর সংশ্লিষ্ট প্রায়োগিক কর্মকাণ্ড দুদেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন যে যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার জানান চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়সহ অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তিনি আরও বলেন সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। We expect that the understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. বলেন দুই সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে কথাবার্তা হয়। সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করা যায় বলে জানান হাইকমিশনার প্রণয় ভার্মা। With regard to fencing the border for security, our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. পরে বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে দুই দেশের সমন্বিত উদ্যোগ নেবার আশা ব্যক্ত করেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ফজলে আদিত্যের রিপোর্ট। একটা পলাতক আসামি, একটা কারাগার আসামি, সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না। শেখ হাসিনা, শেখ পরিবারের দুর্নীতির মূল হোতা এই সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতি জালজালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ পাচারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে করেছে অবৈধ সম্পদের পাহাড়। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে ৬০ কাঠা প্লট বেআইনিভাবে বরাদ্দের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। রোববার শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের যেসব ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ ভোগ দখল করছে তা অনুসন্ধানের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান দুদকের মহাপরিচালক। মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সহ তার পরিবারের আরও 6 সদস্যের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা। তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভোটের বিকল্প নেই দাবি করে এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোববার ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ শেষে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে, তাদের যে ম্যান্ডেট, তাদের যে প্রোগ্রাম নিয়ে যাবে। জনগণ ম্যান্ডেট নিয়ে, আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আর্থিক প্রতিষ্ঠান নগদকে নষ্ট নাকি পুনর্গঠন করা হবে তার জন্য আন্তর্জাতিক মানের তদন্ত হবে, প্রয়োজনে নতুন বিনিয়োগকারী খোঁজা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। রোববার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, আগামীতে ডিজিটাল লেনদেনে বিকাশের প্রতিযোগী হিসেবে নগদকে বিবেচনা করা হবে। দেশের টেলিকমিউনিকেশন খাতে প্রচুর বিনিয়োগ সম্ভাবনা থাকলেও কর্পোরেট ট্যাক্স বেশি হওয়ায় বিনিয়োগ হচ্ছে না। প্রয়োজনে ট্যাক্স ব্যবস্থার সংস্কার দরকার বলেও মন্তব্য করেন গভর্নর। Let's create a small, effective task force. Representation from NBR, industry, Bangladesh Bank, commercial banks, MFS, and all other relevant stakeholders. Not too many people, not more than 8 or 10, to prepare the roadmap for deepening financial inclusion process in the country. দেখছেন সংবাদ সকাল। ফেনীর 28 কিলোমিটারের রেলপথের মধ্যে বিভিন্ন অবৈধ রেল ক্রসিং দিয়ে অবাধে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। এসব অনুমোদনহীন ও রক্ষীবিহীন লেভেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রেলওয়ে পুলিশের তথ্য মতে ফেনীতে বৈধ অবৈধ 35টি লেভেল ক্রসিংয়ে গত এক বছরে প্রাণহানি ঘটেছে 22 জনের। সহকর্মী তোফায়েল আহমেদ নীলয়ের তথ্য, ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ফেনী শহরের গোরান কোয়ার্টার এলাকার চিত্র এটি। ট্রেন চলাচলের সময় দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও উল্টো পথে ঝুঁকি নিয়ে পারাপার করছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ পথচারীরা। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গেল বছরের 5 এপ্রিল ফেনীর ফাজিলপুর মোহরীগঞ্জে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশের তথ্যমতে এসব লেভেল ক্রসিংয়ে গত এক বছরে 22 জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি আর অব্যবস্থাপনাকেই দোষারোপ করছেন স্থানীয়রা। ক্রসিংটা দোনোপাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। এই রেল ক্রসিংয়ের জন্য ওভারপাস করা উচিত, পাশাপাশি এখানে যে বিভিন্ন ছোট ছোট এগুলো আছে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। সরকার থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং একটা ওভারপাস নির্মাণ করা দরকার। অন্যদিকে এ বিষয়ে স্থানীয়দের ব্যারিয়ার ব্লক না মানা, ডিঙ্গিয়ে পারাপার এবং বাধা দেওয়া হলে তেরে আসার অভিযোগ করেন গেটম্যান। আমরা যদি বাধা দিই আমাদের গায়ে উপরে চড়া চলে আসে, আমাদের সাথে রাফ ইউজ করে, বিভিন্ন নেতা কর্মীর ধমক দিয়ে অনেক আমরা শিকার হইতেছি। আমরা বলি আসলে কোনো কাজ হচ্ছে না, আসলে যে দুই সাইডটা বন্ধ করি, রং সাইডটা বন্ধ করা দরকার। এদিকে জনবল সংকটের কথা উল্লেখ করে অবৈধ লেভেল ক্রসিং খুঁটি দিয়ে বন্ধ করা হলেও রাতে স্থানীয় প্রভাবশালীরা তা তুলে নেয় বলে দাবি করেন ফেনী রেলওয়ের প্রকৌশলী। আমরা তো চলাচলের জন্য রেল খুঁটি দিয়ে বন্ধ করে দিছি, তারপরও স্থানীয় লোকজন, প্রভাবশালী লোকজন রাতের অন্ধকারে অথবা আমাদের লোকজন যখন থাকে না তখন এটা উঠে নিয়ে গেছে, উঠে নিয়ে তারা যাতায়াত করতেছে। ফেনীর 28 কিলোমিটারের এ রেলপথে 35টি লেভেল ক্রসিংয়ের মধ্যে অবৈধ 12টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অপরিচ্ছন্ন পরিবেশ আর বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রবে অতিষ্ঠ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হয়ে ফিরতে হচ্ছে তাদের। যদিও স্বাস্থ্য কর্মকর্তার দাবি করেন সেবার দিক দিয়ে এটি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে।
ধামরাই উপজেলার 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড। একদিকে খসে পড়ছে ছাদের পলেস্তারা, অন্যদিকে দুরবস্থা রোগীর বেডের। এর মধ্যে ছারপোকা সহ বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। তাদের অভিযোগ, সেবা নিতে এসে উল্টো ফিরতে হচ্ছে অসুস্থ হয়ে। এই ছারপোকায় কামড়ায় কি করছে, দুনিয়ার ছারপোকা। চিকিৎসা নিতে এসে আরো ভালো মানুষ অসুস্থ হয়ে যেতেছে এই ছারপোকার কামড়ে। এটা কোনো ব্যবস্থা নেই না এই ছারপোকার। এখানে সেবা নিতে এসে নিজে রোগী হয়ে যায়। এখানে পরিবেশ খুবই খারাপ। এখানে যে বেড ছিঁড়া এবং কি সবকিছু পরিবেশ খুবই খারাপ, নোংরা পরিবেশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজেরই পরিবেশ অস্বাস্থ্যকর। মহিলা ও পুরুষ ওয়ার্ডের শয্যাগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অপরিচ্ছন্ন বিছানার চাদরেই শুয়ে আছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সহ সবকিছুতেই পড়ে আছে ধুলোর স্তর। পাশাপাশি চিকিৎসা সেবা নিয়েও রয়েছে নানা অভিযোগ। টাকা পয়সা কম, তো তুমি ক্লিনিকে যাইতে পারি না, জায়গায় আইসা দেখি আর অসুস্থ হয়ে যান লাগে। দেখতেছেন আপনার সামনেই যে কি অবস্থা, সব যন্ত্রপাতি বা যে ইনস্ট্রুমেন্ট বক্স বা যেগুলো আছে বা আশেপাশে যা আছে দেখেন সবই ময়লাচ্ছন্ন, তদারকি করা কেউ নাই। তবে এসবের কিছুই জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তার দাবি এটি জেলার শ্রেষ্ঠ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। ছারপোকার যে ইয়েটা কিন্তু আমি আজকেই আপনার কাছে শুনলাম। কোনো রুগী কিন্তু এখন পর্যন্ত আমাকে এসে কিন্তু বলে নাই। এইসব পরিষ্কার করার জন্য যত লোকবল দরকার অত লোকজন নাই। এবং এই ধামরাই কিন্তু গত 5 মাসে ঢাকা জেলার মধ্যে প্রথম আছে। অস্বাস্থ্যকর আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাড়ি ফিরছেন রোগীরা। দ্রুত এসব সংকট নিরসনের দাবি জানান তারা। দেওয়ানিমন, দেশ টিভি, ধামরাই। নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা গন্ধ, এমন চিত্র কয়েক যুগের। পরিস্থিতি পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্পের কাজ শুরু হয় 6 বছর আগে। কিন্তু নানা সংকটে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। 2018 সালে নওগাঁ শহরের কোমাইগড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় অত্যাধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ। সেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণিত প্রকল্পটি এখনো চালু করা যায়নি। ফলে এর সুফল না পাওয়ায় সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। ছোট্ট শহরের মানুষ বসবাস করাই কঠিন। সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজের যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নয়, মানুষ ময়লা নিয়ে আসে, বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো। এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে, আর এর জন্য কর্তৃপক্ষ দায় আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। তাই আলাদা শ্রমিক দিয়ে সে কাজ করা খুবই কঠিন। পচনশীল আর অপচনশীল দ্রব্যটা একটু আলাদা করে আপনারা ডাস্টবিনে দিবেন, কিংবা ওই যে বাসা বাড়িতে যে কোনো ময়লা তুলে সেগুলো আপনি আলাদা করে দিন। এতে আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। বৈদ্যুতিক লাইন সহ বিভিন্ন মেশিন চালুই হয়নি এখনো। ফলে তৈরি হয়েছে প্রকল্পে ব্যবহৃত নামি দামি মেশিনের নষ্ট হবার শঙ্কা। এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজও হয়ে যেতে পারে। এই জন্য আমার যেটা মনে হয় যে আমরা যদি ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিষ্কার রাখতে দ্রুত তদন্ত করে পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আবহাওয়া অনুকূল থাকায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। কাঙ্ক্ষিত ফলন হওয়ায় একদিকে লাভবান হবে কৃষকরা, তেমনি মিটবে ভোজ্য তেলের চাহিদা। মেহিদে নূর পরশের রিপোর্ট, জানাচ্ছে নুসরাত শোভা। বিস্তীর্ণ মাঠ ছেয়ে আছে হলুদ সরিষা ফুলে। এ যেন নীল আকাশের নিচে হলুদ রঙের চাদর বিছানো।
চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় 15,825 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা বিগত 4 বছরের তুলনায় 50% বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি জমিতেই সরিষার বাম্পার ফলন হয়েছে। সরিষা আবাদে ব্যয় হয় স্বল্প সময়। 3 থেকে 4 হাজার টাকা খরচ করে উৎপাদন করা যায় 5 মণ সরিষা। সব মিলিয়ে লাভবান কৃষক। 3-4 হাজার টাকা কানি প্রতি খরচ হয়। আমি 3 কানি 3.5 কানি ক্ষেত করি, পরে 4-5 মণ ধর সরিষা হয়। এই সরিষা দিয়ে আমি অনেক লাভবান, 15 হাজার টাকার মতো কানি প্রতি বিক্রি হয়। এবারে আবহাওয়ার অনুকূলে আমাদের সরিষার ফসল খুবই লাভজনক এবং আমি 4 বিঘা জমি করেছি। প্রতি কানিতে আশাবাদী আমি 5 মণ করে সরিষা পাবো। এবছর 2 কানি জমি করছি, বাড়ি সদ্যও করছি, দেশিও করছি। কৃষি অফিস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছে, সার দিছে, বীজ দিছে, আমরা জমিন করছি। আল্লাহর রহমতে জমির অবস্থা ভালো। এবছর দেশে বিদেশে প্রায় 200 কোটি টাকার সরিষা বিক্রি হতে পারে বলে জানায় কৃষি বিভাগ। এতে একদিকে যেমন মিটবে ভোজ্য তেলের চাহিদা, তেমনি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। আমরা আশা করছি এই বছর মাঠের যে ভালো অবস্থা, প্রায় 24,000 মেট্রিক টনের মতো সরিষা উৎপাদন হবে এবং যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকার মতো। এতে করে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং সামনের বছরগুলোতেও সরিষা আবাদ আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী তৈল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।